মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর রাজেশ কুমার, চিফ এনভায়রনমেন্ট অফিসার ধরমদেও রায় এবং আমাদের প্রাক্তন মেম্বার সেক্রেটারি সন্দীপন মুখার্জি এবং বর্তমান মেম্বার সেক্রেটারি তৃপ্তি শাহ এবং উপস্থিত সুধীজন জ্ঞানীজন, সবাইকে আমি 20 বছরের আজকে সেলিব্রেশনের নমস্কার জানাই। 2004 সাল থেকে বায়োডাইভার্সিটি বোর্ড শুরু হলেও আমাকে একটু পিছিয়ে যেতে হচ্ছে আরও অনেক বছর পিছনে। 1992 সাল কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরোতে। উদ্দেশ্য ছিল কি? জীববৈচিত্র্যের সংরক্ষণ ও সুস্থায়ী ব্যবহার। কনভেনশনে ভারত 196টা দেশের মধ্যে একটি দেশ, যারা স্বাক্ষরকারী দেশের মধ্যে একটি স্বাক্ষরকারী দেশ হলো আমাদের এই ভারতবর্ষ। তারপরে শুরু হলো জীববৈচিত্র্য নিয়ে আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং এবং কীভাবে জীববৈচিত্র্যকে রক্ষা করা যায় তার ভাবনা চিন্তা। কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটির আর্টিকেল 6 অনুযায়ী তৈরি করতে হবে ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। কিন্তু এর সঙ্গে অবশ্য বায়োডাইভার্সিটির সুরক্ষা আইনটাও তৈরি করতে হবে। কিন্তু যদি ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয়, তাহলে প্রথমে দরকার স্টেট বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যান তৈরি করা। সেই ভাবনা চিন্তায় প্রত্যেকটি স্টেটের উপরে দায়িত্ব দেওয়া হলো যে স্ট্র্যাটেজি, বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যান তৈরি করা। আনুমানিক 1999 সালে পরিবেশ দপ্তরের উপর দায়িত্ব পড়ল এই বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান তৈরি করার। এবং সেই সময় একটা স্টিয়ারিং কমিটি তৈরি হয়। সেই স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন শ্রী কল্যাণ বাগচি। ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে আজকে আসার জন্য, তিনি কলকাতার বাইরে আছেন। এবং সেই স্টিয়ারিং কমিটিতে ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ তার আন্তরিক প্রচেষ্টা এবং অনেকখানি হেল্প করেছে যে আমাদের এই যে স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান, যেটা বেসিক নলেজ, বেসিক ইনফরমেশন তৈরি করা বা একটা ফাউন্ডেশন। এবং এই স্টিয়ারিং কমিটিতে ছিলেন যিনি মেম্বার সেক্রেটারি ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ, আজকে আমাদের মধ্যে নেই। আমি এই স্টিয়ারিং কমিটি অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাদের দেখেছি বহু লোক আমাদের ছেড়ে চলে গেছেন তারা, এবং অনেকে অসুস্থ। তাদের মধ্যে কয়েকজন আমাকে বলেছিলেন যে আজকে আসবেন, এসেও থাকতে পারেন। তাদের উদ্দেশ্যে আমি নমস্কার জানাই। যারা এখান থেকে চলে গেছেন আমাদের ছেড়ে, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। দু সালে যখন এই যে স্টিয়ারিং কমিটি ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান তৈরি করে, তারপরে তৈরি হয় ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান 2002-03 মাঝখানে। 2002 বায়োডাইভার্সিটি অ্যাক্ট তৈরি হয়। তারপরে 2004 সালে বায়োডাইভার্সিটি রুল তৈরি হয়। এবং প্রত্যেকটি রাজ্যে তখন শুরু হলো যে বায়োডাইভার্সিটি বোর্ড তৈরি করার। এবং প্রথম 5টি রাজ্যে বায়োডাইভার্সিটি বোর্ড তৈরি করা হয়। এবং 2004 সালে পশ্চিমবঙ্গ তাদের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গে বায়োডাইভার্সিটি বোর্ড তৈরি করা হলো 2004 সালে। এবং সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সহায়তায় পরিবেশ ভবন থেকে একটি ঘরের মধ্যে থেকে এই বায়োডাইভার্সিটি উপরে কাজ শুরু হলো, স্টাফ রিক্রুটমেন্ট হলো। এবং সেই ঘর স্টাফ রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরে বায়োডাইভার্সিটি নিয়ে চারিদিকে সচেতনতার কাজ চলল। তারপরে দেখা গেল যে বায়োডাইভার্সিটি এমন একটা কনসেপচুয়াল ব্যাপার, যে ব্যাপারটার জন্য স্থানীয় লোকের সাহায্য না করলে পরে কাজ সম্ভব নয়। তাই
প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ব্লকে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি তৈরি করার আলোচনা হলো এবং কাজ শুরু হলো যে প্রত্যেকটি ব্লক লেভেলে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হবে। কিন্তু 2017 সালে অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বললেন না, ত্রিস্তরীয়ভাবে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি তৈরি করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে নথি তৈরি করতে হবে। এই নথিটা কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, যেটা হচ্ছে বায়োডাইভার্সিটির জনবৈচিত্র্য। তার মধ্যে কি থাকে? তার মধ্যে থাকে এই নথিতে সমস্ত রকমের জীববৈচিত্র্য। সেখানে বলা যেতে পারে যে জীববৈচিত্র্যের স্ট্র্যাটেজিটা কী আছে এবং কীভাবে পরিবর্তন হচ্ছে এবং সেখানকার মানুষেরা সে জীববৈচিত্র্য কীভাবে ব্যবহার করে, তাদের জীবিকার সঙ্গে জীববৈচিত্র্যের কতটুকু সম্পর্ক আছে এবং জীববৈচিত্র্য রক্ষা করার পিছনে তাদের কাজ আছে। এবং এই নথিতে থাকে প্রথমত ভূখণ্ডের বৈচিত্র্য, যেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ ডাইভার্সিটি, এবং তেমনি জীবন চিত্র, যেমন হচ্ছে এগ্রিকালচারাল ডাইভার্সিটি, প্ল্যান্ট ডাইভার্সিটি, অ্যানিমাল ডাইভার্সিটি, এবং সেই সঙ্গে সঙ্গে থাকে ল্যান্ডস্কেপ ডাইভার্সিটি, পিপলস্কেপ, জনচিত্র থাকে। সুতরাং এই নথিটি একটি গুরুত্বপূর্ণ। এই নথি, এই পিবিআর তৈরি করা বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরি করার কাজ শুরু হলো, কিন্তু সীমিত স্টাফ এবং সীমিত জায়গা এবং সেইভাবে সম্ভব নয়। সেজন্য সবাইকে সচেতন করে এবং বিভিন্ন এনজিও, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজের এবং প্রফেসরদের এবং স্টুডেন্টদের লাগিয়ে আমরা 2021 সালের মধ্যে শেষ করি বিএমসি গঠন, অর্থাৎ বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি। প্রত্যেকটি পঞ্চায়েতে, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এই নথি আছে। তার সংখ্যা হচ্ছে 3830টি নথি। সমস্ত নথি সেখানে আছে যে বৈচিত্র্যের কী পজিশনে ছিল এই 2004 সাল থেকে 2021 সাল পর্যন্ত সেই নথিগুলো তৈরি করা হয়েছে। এবং এই কাজ করতে গিয়ে, যে বিশেষত পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরি করতে গিয়ে যেটা দেখা গেল যে মানুষের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে বায়োডাইভার্সিটি কম্পোনেন্টগুলোকে শনাক্ত করা। তার জন্য বায়োডাইভার্সিটি বোর্ড তৈরি করলো কতগুলো মেঠো বই, যেমন 10টি মেঠো বই তৈরি হয়েছিল জীববৈচিত্র্যের কম্পোনেন্টগুলোকে শনাক্ত করার জন্য। যেমন বাংলার মাছ, বাংলার গাছ, বাংলার মাছি মশা, বাংলার সাপ, বাংলার প্রজাপতি, বাংলার বন্যজন্তু, মাকড়সা ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা মেঠো বই তৈরি করা হয়েছিল। সেগুলো দেখে স্থানীয় লোকেরা তাদেরকে ওই শনাক্ত করে সেই নথি তৈরি করার জন্য চেষ্টা করেছিল। পিরিয়ড যখন শেষ হয়ে গেল তৈরি করা, তখন আমাদের কাছে চিত্রটা এসে গেল যে কোথায় কিসের অভাব, কোথায় অবক্ষয় হয়েছে, কোথায় জীববৈচিত্র্যের অবক্ষয় শুরু হয়েছে এবং কী কারণে শুরু হয়েছে। এই সমস্ত নথি আমাদের কাছে এসে যাওয়ার পরে তখন আমরা চিন্তা করলাম যে জীববৈচিত্র্যের সংরক্ষণ করা দরকার। তখন শুরু হলো জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ। এই সংরক্ষণের কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্থানীয় গাছ কমে যাচ্ছে, বিশেষ করে ইন্ডিজিনাস যেগুলো প্ল্যান্ট, যেগুলো আমাদের নিজস্ব দেশীয় গাছ, সেগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলোকে সংরক্ষণ করা, সেগুলোকে লাগানো এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেখানে অ্যানিমাল বলুন, বন্যজন্তু বলুন, এগুলো সমস্তকে সংরক্ষণ করার জন্য আমরা কমিউনিটির সাহায্যে, কমিউনিটিকে হেল্প দিয়ে তাদেরকে ওর মধ্যে জীবিকা, লাইভলিহুডের অপশন রেখে সেগুলো আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সংরক্ষণ শুরু করি। আমি সে সংরক্ষণের ব্যাপারে আপনারা বিস্তারিত দেখতে পাবেন, আমাদের একটা ডকুমেন্টারি ফিল্ম আছে, ভিডিও, তাতে আমাদের দিকে। তবুও আমি দু একটা কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা কথা মনে পড়ছে, যেটা হচ্ছে লিখিব পড়িব মরিব দুঃখে। বাংলাদেশের পশ্চিমবাংলার কথা, না বাংলায়, লিখিব পড়িব মরিব দুঃখে, মৎস্য মারিব খাইব সুখে। সুতরাং বাঙালি মাছ ছাড়া বাঙালি পাতে চলে না এবং অধিকাংশ লোকের মাছ খায়। তারা এর উপর ভিত্তি করে না, কারণ এই প্রবাদটা প্রায় মধ্যযুগ থেকে শুনে এই প্রবাদটা রয়েছে। সুতরাং 5 শতক আগের প্রবাদ এখনো চলছে।
কিন্তু তার উপরে নয়, আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি এককালে 1700 প্রজাতির মাছ আমাদের বিভিন্ন জলাশয়ে সাঁতার কেটে বেড়াতো, কিন্তু এখন তাদের ত্রাই রব, অনেকে চলে যাচ্ছে এই পৃথিবী ছেড়ে। মাত্র আপনারা বাজারে গেলে দেখবেন সেখানে কয়েক প্রকার মাত্র মাছ, বিশেষ করে ছোট ছোট মাছ যেগুলো ছিল, এই যেমন চ্যাং, মোরলা, পুঁটি, ন্যাদোস, এই মাছগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং হারিয়েও গেছে। এই মাছগুলোকে সংরক্ষণে করার জন্য আমরা শুরু করলাম একটি প্রকল্প, সেটা হচ্ছে অভয় পুকুর। সেই অভয় পুকুর কিসের জন্য? 3টি কারণের জন্য অভয় পুকুর আমরা করেছি। সেটা হচ্ছে প্রথমত মূলত যেটা হচ্ছে সে মাছ সংরক্ষণ, অর্থাৎ ছোট মাছগুলোকে সংরক্ষণ করা দরকার এবং সেই সঙ্গে সঙ্গে তার কমিউনিটিকে তার মধ্যে ইনভলভ করে জীবিকা নির্বাহ করার জন্য তাদেরকে এনগেজ করে রাখা হয় এবং সংরক্ষণ করে তারা নিজেদের পুকুরে সেটাকে ট্রান্সফার করতে পারে, সেখানে রাখতে পারে। সেটা হচ্ছে লোকাল বিএমসি সেগুলোকে কন্ট্রোল করে। এছাড়া যেটা হচ্ছে যে একটা দিক দিয়ে হলো মাছ সংরক্ষণ, সেই সঙ্গে সঙ্গে সংরক্ষণ কি হলো, ওয়েটল্যান্ডটা সংরক্ষণ হলো। সেই সঙ্গে সঙ্গে আরেকটা কি হলো, সেটা হচ্ছে শহরের যে বাঁধানো পুকুর, সিমেন্ট দিয়ে বাঁধানো পুকুর, তার থেকে অনেক সুন্দর লাগে আপনার গ্রাম্য পরিবেশে যে পুকুরটা থাকে, চারিদিকে গাছগাছালা থাকে, কিছু জলজ উদ্ভিদ থাকে, অ্যাকোয়াটিক প্ল্যান্টস থাকে, এইগুলোকে লাগানোর দরকার আছে। প্রকৃতি সত্যি সত্যি সে জলজ উদ্ভিদের উত্থাপন করেছিল, কিন্তু কোনো একটা কারণে পুকুরের ধারে যে জল হয় সেগুলো সমস্ত কারণে, সেই কারণটা কি, অনেক গাছ, এই সমস্ত গাছ শোষণ করে নেয় টক্সিক মেটেরিয়ালকে, এমনকি হেভি মেটালকেও শোষণ করে নেয়, অর্থাৎ পরিশোধন, যেটাকে ইংরেজিতে বলা হয় ফাইটো রেমিডিয়েশন। তো আমরা যখন অভয় পুকুর করি তখন ফ্লোটিং, সাবমার্জড, মার্জডে বিভিন্ন গাছের আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি এভাবে লাগাতে হবে, তারপর অভয় পুকুর করা হয়, যার ফলে গ্রামের একটা পুকুর অন্ততপক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, যে পুকুর আর কোনো ক্ষতি করতে না পারে। এবারে আসি আরেকটা, যেটা হচ্ছে ভাত, বাঙালি প্রধান খাদ্য ভাত, যেটা হচ্ছে দেশীয় ফসল সংগ্রহ। আমাদের